একবার গৃহস্থ করে আমরা 12 মাস চলি, এখন আমরা এই ফসল গেছে এখন বাচ্চা বাচ্চা লই আমরা কি করি চলি, সব ধ্বংস হয়ে গেছে। ক্ষতি হয়ে রাউরের এটা কইবার মতন না। ভারী বৃষ্টি না হলেও থামছে না হাওরের কান্না। পাহাড়ি ঢলে তলিয়ে শত শত হেক্টর ফসলি জমি, বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন দিশেহারা কৃষক। 2 বছর ধরে অচলাবস্থা তথ্য কমিশনে, নিষ্পত্তির অপেক্ষায় শত শত অভিযোগ। নতুন কমিশন গঠনে বাছাই কমিটি চূড়ান্ত, জানালেন মন্ত্রী। যোগ্যদের নিয়োগের তাগিদ। একই পরিবারের 7 সদস্যের মাদক সিন্ডিকেট অবৈধ কারবারে গড়ে তুলেছে সম্পদের পাহাড়। নজরদারিতে থাকলেও অধরা চক্রটি, অর্থ পাচারের মামলা। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি। 140 আসনে জয় পেতে পারে তৃণমূল। 4 মে চূড়ান্ত ফল প্রকাশের পর পাল্টে যেতে পারে হিসেব নিকেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। নতুন করে ভারী বৃষ্টি না হলেও কমছে না হাওরের জলাবদ্ধতা। উজান থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে আছে শত শত হেক্টর ফসলি জমি। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে ডুবেছে প্রায় 4000 হেক্টর জমির বোরো ধান। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের হাওরের 10 উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে 11,000 হেক্টর জমির ফসল। তাই বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন কৃষক। এদিকে মৌলভীবাজারে জুরি নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খরচও বাঁচবে না, এমনকি বদলা ঘিসেনিটাই বাঁচবে না। রেসিতে এর ক্ষতিগ্রস্ত বেশি। একবার গৃহস্থ করে আমরা 12 মাস চলি, এখন আমরা এই ফসল গেছে এখন বাচ্চা বাচ্চা লই আমরা কি করি চলি। পানি, সার, ওষুধ যে খরচ, তাতে তো এখন আর জমিতে যাওয়ার মন চাচ্ছে না, কারণ সব ধ্বংস হয়ে গেছে। ক্ষতি হয়েছে এই খরচা রাউরের এটা কইবার মতন না। মায়ে বইনে খান নাই রুইলে কি করে যে বাঁচমু, ওই কৃষির উপরে আমরা নির্ভর। একটা বছরে আমরা ওই দানটা পাই। হাওড় অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে সুনামগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস এবং নেত্রকোনায় আছেন আলপনা বেগম। শুরুতে যাচ্ছে জয়ন্তের কাছে। এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরে। আসলে এই মুহূর্তে চিরচেনা দুর্ভোগে পড়েছে সুনামগঞ্জের কৃষকেরা। বছর ঠিক এই মৌসুমে এসেই তাদের দৈন্যদশা দেখতে হয়, আর সারা বছর এই দৈন্যদশা দূরীকরণের নানা কর্মসূচি গ্রহণ করার মতো কিছু চোখে পড়ে না। জানিয়ে রাখতে চাই সে সুনামগঞ্জে কিন্তু এই বছর 2,63,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে। আমরা আজকে সকালেই যিনি সুনামগঞ্জের কৃষি অধিদপ্তরের উপপরিচালক তিনি জানিয়েছেন আজ পর্যন্ত সিলেটে সুনামগঞ্জে 51% ধান কর্তন করা হয়েছে, যেটি বলা যায় 1,12,000 হেক্টরের মতো। এবং আমরা এই মুহূর্তে যেখানে আছি দেখার হাওর, এখানে আসার পর আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি। তারা বলেছেন আসলে তারা যে ফসল আসলে ফলিয়েছে তার 10%ও তারা এখানে কর্তন করতে পারেনি। তাদের একেবারেই ভয়াবহ অবস্থা, এবং যেহেতু এখানে প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে উজান থেকে নেমে আসা ঢোল এবং ভারী বৃষ্টিপাতের কারণে, টানা বৃষ্টিপাতের কারণেই কিন্তু এখানে যে নিচু এলাকা রয়েছে সেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই পানিটি আসলে অন্যত্র চলে যাওয়ার আসলে সুযোগ নেই, যার কারণে আসলে অনেকেই ধান পাকার আগেই আসলে ধান কেটে নিতে হচ্ছে। অনেকটাই বলা যায় দুর্দশায় তারা আসলে দুর্দশার মধ্যেই রয়েছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে একটু যদিও রোদের দেখা মিলেছে, গতকাল পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি ছিল, গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকেই একটু রোদের দেখা মিলেছে, যার কারণে যারা আসলে ধান কেটেছে তারা আসলে ধান শুকানোর জন্য আসলে পরিবেশ পাচ্ছিল না। তবে যেহেতু আজকে একটু রোদ দিয়েছে, আজকে তারা একটু স্বস্তি পেয়েছে, এমনটি আসলে এখানে যারা কৃষক রয়েছেন তারা বলছেন। এছাড়াও জানিয়ে রাখতে চাই সুনামগঞ্জের যে বিশম্বরপুরের যে হাওর রয়েছে, করচার যে হাওর রয়েছে, সেই হাওরের অবস্থা আরো ভয়াবহ। এবং ডেকার হাওরেও কৃষকরা আসলে ভীষণ দুর্ভোগে পড়েছে এবং তারা কাঁচা দানি কেটে নিচ্ছেন, যেহেতু একেবারেই টানা বৃষ্টি চলছে এবং যেহেতু একটি আগাম বন্যার সংখ্যা রয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের ডেকার হাওর থেকে সবশেষ। এবার চলে যেতে চাই নেত্রকোনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আলপনা বেগম। নদন উপজেলার যে উচিতপুর হাওর, আমি সেই উচিতপুর হাওরেই রয়েছি। এখানে দেখা যাচ্ছে যে পুরো হাওর ঘুরে দেখা এবং এই সুন্দরভাবে এই মেশিন দিয়ে, হারভেস্টার মেশিন, এবং কৃষকরা তাদের ধান উঠানোর কথা ছিল, কিন্তু এখন দেখা গেছে যে এলাকার অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কারণে, অর্থাৎ পানি কোথাও যেতে পারেনি, পানি নদীতে নামতে পারে
হয়ে গিয়েছে সকল কিছু ঘটে, যে কারণে যে বৃষ্টির কারণেই জলাবদ্ধতায় তৈরি হয়ে গেছে এবং সকল ফসল ডুবে গেছে। এই এখন যে হাওড়া জেলার হাওড় অঞ্চলে 41,000 যে 42,000 সিংহবাগ এখনো পানির নিচে তলিয়ে আছে। এখন দেখা যাচ্ছে যে নদীর পানিও বাড়ছে, পাশাপাশি যদি নদীর পানি আছে যতটুকু পাচ্ছেন, যেমন নারী পুরুষ সবাই সম্মিলিত ভাবে শ্রমিক পাওয়া যাচ্ছে না, তারা মাঠে নেমেছে তাদের এই ফসল ঘরে পরিবারের জন্য। তারা কৃষকদের সাথে কথা বলে দিয়েছে দেখি। হাওরের ফসলের অবস্থা জানতে এতক্ষণ সরাসরি ছিলাম নেত্রকোনা, এর আগে শুনছিলাম সুনামগঞ্জে। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে দলীয় সুপারিশে বিভিন্ন কমিশন ও সংস্থায় পদত্যাগ অপসারণ শুরু হয়। এর মধ্যে প্রধান তথ্য কমিশনার সহ এক কমিশনারের স্বেচ্ছায় পদত্যাগ, অপর এক কমিশনারকে অপসারণ ও বাতিল হয় এক সচিবের নিয়োগ চুক্তি। এতে শূন্য হয়ে পড়ে তথ্য কমিশন। প্রায় 2 বছর ধরে অচলাবস্থা সরকারি এই সেবা সংস্থায়, যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে নাগরিকের অবাধ তথ্য পাওয়ার অধিকার। আর মন্ত্রী বলছেন, নতুন কমিশনের জন্য চূড়ান্ত হয়েছে বাছাই কমিটি। আরও জানাচ্ছেন কামরুল হাসান। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে 2009 সালে তথ্য অধিকার আইনের অধীনে গঠিত হয়েছিল তথ্য কমিশন। উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছে থাকা তথ্য নাগরিকদের কাছে সহজলভ্য করা এবং তথ্য না পেলে তার প্রতিকার নিশ্চিত করা। কিন্তু সরকার পরিবর্তনের প্রায় 2 বছর হলেও এখনও নতুন করে গঠিত হয়নি তথ্য কমিশন। এতে নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার তথ্য পাওয়ার পথ এখন কার্যত অনিশ্চয়তায়। পাশাপাশি নিষ্পত্তির অপেক্ষায় কমিশনে জমা পড়ছে শত শত অভিযোগ। তথ্য কমিশন না থাকায় সরকারি দপ্তর থেকে তথ্য না পেলে নাগরিকদের প্রতিকার চাওয়ার সুযোগও সীমিত হয়ে পড়েছে। ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রশ্নে তৈরি হয়েছে শূন্যতা। এদিকে সরকার বলছে, কমিশন গঠনের প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষ। প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের বিচারক চূড়ান্ত হলে শীঘ্রই অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। এরপরই গঠিত হবে কমিশন। বিধিমালা অনুযায়ী আমাদেরকে প্রথমে বাছাই কমিটি করতে হবে। জাতীয় সংসদের 2 জন প্রতিনিধি থাকবেন এবং প্রধান বিচারপতি কর্তৃক বিচার বিভাগের একজন প্রতিনিধি থাকবেন এবং গণমাধ্যমের একজন প্রতিনিধি থাকবেন। প্রধান বিচারপতির কাছ থেকে নামটা পেলেই বাছাই কমিটি হয়ে যাবে। বাছাই কমিটি হলেই তথ্য কমিশন গঠন করার কাজ চূড়ান্ত হবে। তথ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার এমন মন্তব্য করে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, কমিশন না থাকায় রাষ্ট্রীয় সংস্থাগুলোর কার্যক্রমের তথ্য পাওয়ার অধিকার ব্যাহত হচ্ছে। আর কমিশন গঠনের পেছনে বিলম্বের কারণ হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের কমিশনের উপর অনাস্থাকেও কারণ হিসেবে দেখছেন তিনি। কমিশনের যে কার্যক্রম সেটা তো অনুপস্থিত থাকতে পারে না। ওই সরকারের নিয়োজিত বা ওই সরকারের নিয়োগ করা কমিশনের বিষয়ে বা কমিশনের উপর পরবর্তী যারা সরকার এসেছেন তাদের আস্থা না থাকার কারণেই এই কমিশন ভেঙে দিতে হতে পারে। তথ্য কমিশন পুনর্গঠনের রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। প্রশাসন এবং রাজনীতিকে আমরা গুলিয়ে ফেলি। যারা ক্ষমতায় আসেন রাজনৈতিক দলগুলোও তারা চান তার পছন্দের লোক, কিন্তু সেটা হওয়া উচিত না। আইনের অধীনে পরিচালিত হবে, সেখানে কারো পছন্দ অপছন্দে হওয়ার কথা নয়। নতুন তথ্য কমিশন গঠিত হবে এবং সেই কমিশনে বিতর্কিত লোক না থাকে, দলীয় লোক না থাকে। বিশেষজ্ঞদের মতে তথ্য কমিশন কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি রাষ্ট্রীয় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকারের অন্যতম রক্ষা কবচ। তাই দ্রুত কমিশন পুনর্গঠনের দাবি এখন আরও জোরালো। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার জামিলের মরদেহ ঢাকায় পৌঁছাবে সোমবার, জানালো দূতাবাস। বৃষ্টির লাশ শনাক্তে চলছে ডিএনএ পরীক্ষা। বিচার দাবিতে ফ্রান্সে মানববন্ধন। বাবা 3 মেয়ে, 2 মেয়ের জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের পারিবারিক মাদক সিন্ডিকেট। অবৈধ মাদক কারবারের মাধ্যমে মালিক হয়েছে বিপুল সম্পত্তির। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সম্প্রতি মানি লন্ডারিংয়ে মামলা করেছে তাদের বিরুদ্ধে। সময় সংবাদ অনুসন্ধানে বেরিয়ে এসেছে পরিবারটি আদ্যপান্ত। আমিনুল ইসলাম ও সঞ্জয় মজুমদারের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট।
রাজধানীর কারওয়ান বাজার, মাছ মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পাওয়া যায় এখানে। পাশেই রেল লাইন, এই অংশটুকু আবার পরিচিত অন্য কারণে। এখানে হাত বাড়ালেই মেলে মাদক। কারওয়ান বাজারের ফুটপাতে আলু পেঁয়াজের ব্যবসা করতে করতে একটি পরিবার কিভাবে জড়িয়ে গেল মাদকের ব্যবসার অন্ধকারে, এবারের অনুসন্ধানে তুলে ধরা হবে বিস্তারিত। তাদের বসবাস এখন টঙ্গীর দত্তপাড়া এলাকায়। দত্তপাড়ার দিঘির পাড় এলাকা। ভর দুপুরে এলাকার কিশোরদের জটলা। জানতে চাওয়া কসিমউদ্দিন রোডের ঠিকানা। তাদের দেখানো পথে গিয়ে মেলে না গন্তব্য। তাদের নিয়ে বছর 3 আগে কাজ করেছেন এমন 2 পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে সময় সংবাদ। এবার তাদের দেয়া ঠিকানায় গিয়ে পাওয়া গেল একটি 4 তলা বাড়ি। বলছিলাম এক পরিবারের 7 সদস্যের মাদক সিন্ডিকেটের কথা। এই বাড়িটি তাদেরই একজনের, নাম রেশমা খাতুন। সিঁড়িতেই কথা হয় রেশমার স্বামী মহিদুলের সঙ্গে। উঠলা ব্যস্ত 1500 টাকা, 2000, যে আমরা যে যত সেল হইতো তত টাকাই তারা পাইতো আর কি। তো যাক, তো মনে করেন এক সময় সবাই 8টা-10টা মামলা এইভাবে খাইছে। খাওয়ার পরে আমরা এই জায়গায় ফিরত আসি। সিঁড়িতেই কথা হয় আসমা, রেশমা আর লিজার মায়ের সঙ্গেও। তিনি দিলেন ভিন্ন তথ্য। মায়ের লগে আমরা জিদের আগে কথাবার্তা কই না, এ দুটো হস্তিতে জামাই উদ্যোগী করলো, তুই আবার এই আমার লগে মিললি থাকলে তোর মতন মায়ের পরিচয় দিতাম না। আমরা পরিচয় দিনের দ্বারা যাইও না, কথাবার্তা কই না, কোনো সম্পর্ক নাই। এই এলাকাতেই আসমার 6 তলা ভবন আছে। এবার মহিদুলকে নিয়ে আসমার বাড়ির উদ্দেশ্যে সময় সংবাদ। মিনিট 10 চেষ্টা করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। দ্বিতীয় দিনের মতো টঙ্গীর দত্তপাড়া এলাকায় সময় সংবাদ। মাদক কারবারি আসমা বেগমের সন্ধানে মূলত এই বাসায়। হঠাৎ রেশমার ফোন। তিনি জানান একসময় মাদকের ব্যবসা করলেও এখন তারা ভালো হয়ে গেছেন। আমি রেশমা, বুঝছেন, আমরা 3টা বোন, আমার বোন জামাই যে কোনো একটা করে পরিস্থিতির শিকার। আমি আজ বয়স হলো আমার 40। আজ থেকে মনে করেন না হলো 15 থেকে 20 বছর আমরা একদম ভালো হয়ে গেছে। এখানে বাড়িঘর খুঁজে 6-7 বছর। আমাকে 10টা মামলা আছে। আমার আপনারা হাতায়া কোর্ট কাছারি যেখানে হোক আমার দেখবেন যে আমার 10টা মামলা আছে নাকি। রেশমার স্বামী মহিদুলের মোবাইল থেকে জাহানারা নামে একজনও ফোন দিয়ে এই প্রতিবেদককে সমাধানের পথ আছে কিনা জানতে চান। আগে একটু বুঝা টুজা লন, তারপরে আগে সাইলেন্ট টাইলেন্ট না, বুঝছেন। সরাসরি আর কি কথা কন, এটার কি কোনো একটা সমাধান নাই? সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে একই পরিবারের বাবা, 3 মেয়ে, 2 জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের পারিবারিক চক্রটি অবৈধ মাদক ব্যবসার সিন্ডিকেটের মাধ্যমে অর্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেছে। 5 কোটিরও বেশি টাকা নিজেদের ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য পাওয়ার দাবি সিআইডির। ইন্টেলিজেন্স কালেকশন করে জানা গেল যে আসলে তারা যে আমাদের মানি লন্ডারিং যে প্রেডিকেট অফেন্স, মাদকদ্রব্য পাচার বা মাদকদ্রব্য কারবারের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং অনেকগুলো মামলাও তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আছে। অভিযুক্ত রেশমা খাতুনের বিরুদ্ধে 10টি, লিজা বেগম ওরফে লিপি আক্তারের বিরুদ্ধে 7টি, মানিক মিয়ার বিরুদ্ধে 5টি, আসমার বিরুদ্ধে 3টি এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও 1 বা একাধিক মাদকের মামলা রয়েছে। 2009-10 সালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গাঁজার ব্যবসা দিয়ে উত্থান পরিবারটির। ধীরে ধীরে তাদের মাদকে কারবার বড় হতে থাকে। একসময় তাতে যোগ হয় ইয়াবা। কোনো বৈধ উপার্জনের ব্যবস্থা না থাকা সত্ত্বেও বিপুল সম্পদের মালিক হয়েছে মাদকের এই পারিবারিক সিন্ডিকেটটি। বুলবুল রেজা, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।
ইউরোপের কথা বলে নেওয়া হয় লিবিয়া, সেখানে নির্যাতন করে আদায় করা হয় মুক্তিপণ। অর্থ দিয়ে দেশে ফিরেছে মেহেরপুরের 2 গ্রামের এমন 9 যুবক, এখনও নিখোঁজ একজন। আইনজীবীরা বলছেন সাম্প্রতিক ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও বেশিরভাগ মানুষ জানে না মানব পাচার আইন সম্পর্কে। আর পুলিশ বলছে মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ফয়সাল হোসেনের ছবিতে বেন ইয়ামিনের রিপোর্ট। এভাবেই নির্যাতন চলে প্রবাসগামী যুবকদের। সেই ভিডিও পাঠানো হয় তাদের পরিবারের কাছে। এরপর মুক্তিপণ দাবি। কেউ টাকা দিয়ে নিঃস্ব হয়ে ফিরছেন জীবন নিয়ে, আবার কেউ নিখোঁজ। দালালদের খপ্পরে পড়ে এভাবেই প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে মেহেরপুরের যুবকরা। সাগর পথে ইউরোপে যেতে 10 থেকে 12 লাখ টাকা জনপ্রতি খরচ করেও মিলছে না স্বপ্নের দেখা। তাদের অভিযোগ, লিবিয়ায় মাফিয়াদের হাতে বিক্রি করে দেয়া হয় এসব যুবকদের। বলিয়ারপুর গ্রামের হুজাইফা আল বাপ্পির সন্ধান মেলেনি এখনো। পরবর্তীতে একই গ্রামের আরো 5 জন আর বারাদি গ্রামের 4 জন ফিরেছেন জীর্ণ শীর্ণ দেহ নিয়ে। 8 লাখ টাকা দেওয়ার পরেও সে হয়েছে আমাকে পাঠাইলো না, ঘরের মধ্যে আটকিত হয়, মারধর করে, খাইতে মার দেয় না। একের পর এক শেষ হয়ে যাচ্ছে, গ্রাম নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা চাই এদের সুষ্ঠু বিচার। স্থানীয় দালালরা বলছে ইউরোপে পাঠানোর কথা বলে চুক্তি করা হলেও তারা শুধু লিবিয়ায় লোক পাঠায়। লিবিয়ায় তৈরি করা বাংলা পাড়ায় চলে মাফিয়া কর্মযজ্ঞ। আমার সাথে মনে করেন লিবিয়া পর্যন্ত 4.5 লাখ আপনার চুক্তি, আমি লিবিয়া পর্যন্ত জানি। এইবারে আপনি 1 টাকায় পাইবেন না, 2 টাকায় পাইবেন, ওটা আপনি পাইবেন। তো খবর দিতে পারবো না ভাই, এই পথে এইভাবেই নিয়ে আসে দালালরা, এইভাবেই পাচার করে। ঠিক আছে। পুলিশ বলছে মানব পাচারের সাম্প্রতিক মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এরা লোকাল কিছু দালালদের সাথে যোগাযোগ রাখে এবং যদি কেউ এরকম সহজ সরল মানুষ পায় যারা এই বিষয়ে সচেতন না, তাদেরকেই তারা প্রতারণার মাধ্যমে কিছু টাকা হাতিয়ে নেওয়ার এই চেষ্টাগুলো করে। মেহেরপুরে এমন প্রতারণার ঘটনা ঘটলে হিসেব নেই সরকারি বিভাগ বা সংস্থার কাছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। পদ্মা মেঘনার অবস্থাশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এর মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এদিকে জেলেদের সরকারি সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে, আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। জাল ও নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। অনেকে নৌকায় তুলে নিচ্ছেন প্রয়োজনীয় সরঞ্জাম, কেননা মধ্যরাতেই যেতে হবে নদীতে। পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে। তাই নতুন করে আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। 2 মাস তো আমরা বইয়া রয়েছি, মাছ ধরতে পারি নাই। তো অভিযানের পরে আল্লাহ যদি মাছ টাছ দেয় তাহলে একটু ভালো চলতে পারবো। তবে নিষিদ্ধ নয়, নির্ধারিত ফাঁসের জাল দিয়ে মাছ ধরার জন্য জেলেদের পরামর্শ মৎস্য বিজ্ঞানীদের। ফাঁসের দৈর্ঘ্য মেনটেন করে ইলিশকে আহরণ করি 30 সেন্টিমিটারের নিচের মাছটা স্কেপ করতে পারে এবং সে তার লাইফ জীবন দশায় একবার অন্তত পক্ষে প্রজননে অংশগ্রহণ করতে পারে। এদিকে ভোলায় জেলেদের সরকারি সহায়তার চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। জেলেদের অভিযোগ, তালিকায় থাকা সত্ত্বেও অনেকে পাননি চাল। অভিযান শেষের পর্যায়ে থাকলেও বিতরণ করা হচ্ছে অর্ধেক পরিমাণ। এমনকি জেলে কার্ডের পরিবর্তে চাল বিতরণ করা হচ্ছে ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্ডের মাধ্যমে। 2 মাস পরে চাল দিছে, দেওয়ার কথা 80 কেজি দিছে 40 কেজি। কত মানুষ দাঁত দানা কইরা ছেলে সন্তান লইয়া বহুত কষ্টে আছে। এ নিয়ে দায়সারা জবাব ইউনিয়ন পরিষদে কর্মরতদের। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যাদের কার্ড আছে তারা নিবন্ধিতই জেলে, এবং আমরা কার্ডদারি দিই, আমরা কার্ডদারির বাইরে দিই নেই। আমরা 2 মাসের চাল পেয়েছি, ফেব্রুয়ারি মাসের চাল আজকে বিতরণ করতেছি। আমরা শিডিউল অনুসারে শিডিউলে আজকে এবং কালকে হবে ফেব্রুয়ারি মাসের বিতরণ 40 কেজি করে। বারবার যে অভিযোগটি আসছে সেই অভিযোগটি কেন হচ্ছে এবং কি জন্য হচ্ছে সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ভোলায় নিবন্ধিত 1,68,000 জেলে রয়েছে। এর মধ্যে 90,200 জেলের জন্য মাসে 40 কেজি হারে 14,432 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। ওমর ফারুক, সময় সংবাদ। সময় সংবাদ আরও থাকছে। পিএসজি বায়ার্নের মতো গোল উৎসব হয়নি অ্যাথলেটিকো আর্সেনাল ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনাল শেষ 1-1 সমতায়। রেফারির সিদ্ধান্তে গানার বসের ক্ষোভ। খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় দিন দিন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব স্পষ্ট হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে উপজেলার 97% মানুষ বিভিন্নভাবে জলবায়ু ঝুঁকিতে আছেন। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট।
দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলা। জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব সরাসরি দৃশ্যমান এখানে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নিয়মিত লড়াই করে বাঁচতে হয় বাসিন্দাদের। কয়রায় প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার প্রভাবে ৯৭% বাসিন্দা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, কয়রায় ৮৪.৯% মানুষ লবণাক্ততা এবং ৭৪.৭% ঘূর্ণিঝড় ঝুঁকিতে রয়েছেন। আমরা পুকুরের পানি খাই, আমাকে কলের পানি টক, কলের পানি খেতে পারি না। সাগরের সঙ্গে যুদ্ধ করে আমরা কোনো রকম করে জীবিকা নির্বাহ করছি। গবেষণায় উঠে এসেছে মানুষের জীবন জীবিকা ও জনপদের অবকাঠামোর বিষয়গুলো। বন্যায় ঝুঁকি থাকা সত্ত্বেও ৯৫% মানুষ কাঁচা ঘরে বসবাস করেন। পাশাপাশি বড় দুর্যোগে ৮২.৮% মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয় ও এক সপ্তাহের মধ্যে ২৫% পরিবার খাদ্য সংকটে পড়েন। সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনার সুপারিশ উঠে এসেছে গবেষণায়। এনজিও কিছু কাজ করতেছে, আবার তার সাথে সাথে যে গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের প্রকল্প আছে তার আসলে সমন্বয় নাই। মিশ্র পদ্ধতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪০০ পরিবারের উপর ২ মাসব্যাপী এই গবেষণা করা হয়। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার ২০২৭ কিলোমিটার বেড়িবাঁধের বেশিরভাগই মাটি দিয়ে তৈরি। ফলে দুর্যোগ বা লবণ পানি ঠেকাতে পারছে না এসব বাঁধ। একই সাথে সুপেয় পানির সংকট, কর্মসংস্থানের অভাব, দুর্বল যোগাযোগ ব্যবস্থা সংকটকে দিন দিন তীব্র করে তুলছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নানা সংকটে ব্যাহত হচ্ছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবা। নেই পর্যাপ্ত জনবল, রয়েছে ওষুধ সংকটও, সেই সঙ্গে চিকিৎসকদের অনুপস্থিতিতে সেবা বঞ্চিত উপজেলাবাসী। সেবা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করার কথা বলছে স্বাস্থ্য বিভাগ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন থিয়েটার, হচ্ছে না এক্স-রে। রোগীদের অভিযোগ, স্বাস্থ্যসেবার বালাই নেই এই হাসপাতালে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। একে তো চিকিৎসকের অভাব, তার উপর নেই পর্যাপ্ত ওষুধ। জরুরি রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। সুচিকিৎসার অভাবে অনেকেই অতিরিক্ত অর্থ খরচ করে ঢুকছেন বেসরকারি ক্লিনিকে। আজ ওষুধের শর্ট আছে, রুগী পাচ্ছেন না ঠিক মতো। ডাক্তার আছে কিন্তু চিকিৎসা তো তেমন ভাবে হচ্ছে না। বিল্ডিং পুরাতন হয়ে গেছে, সব ফাইটে ফিটে যাচ্ছে, দেখেন ভেঙে পড়ে যাচ্ছে। অনেক টেস্ট আসছে, যেগুলো আছে আমাদের বাইরে থেকে করে নিয়ে আসতে হয়। দেখা যাচ্ছে যে যেসব ক্লিনিক আছে এইসব ক্লিনিক থেকে আমাদের করা লাগে। রিপোর্ট করার জন্য যে মেশিনপত্রগুলো, এগুলো উন্নত মানের হওয়ার দরকার আছে। চিকিৎসকরা বলছেন, সীমিত জনবল নিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। রুম সংকট তো আছেই, তাছাড়া যে কিছু ওষুধের স্বল্পতা থাকে, সব পরীক্ষা নিরীক্ষার ফ্যাসিলিটিও এখানে নাই। চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টা স্বীকার করে সিভিল সার্জন বলছেন, হাসপাতালটিতে সেবার মান বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। ওভারঅল সব ডাক্তার যাতে ওর উপস্থিত থাকে, যে ৩ জনের ব্যাপারে সমস্যা আছে ওই ২-১জনকে সতর্ক করা হয়েছে, ২জনকে অলরেডি ঢাকাতে লেখাই হয়েছে, তাতে তারা রেগুলার আসা যাওয়া আসে এবং তাতে তাদের কাঙ্ক্ষিত সেবা যেটা রোগীরা পাওয়ার কথা এটা তাদের দেয়। হাসপাতালটি ২০০৫ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। চিকিৎসক সহ ১৬৭ জনবলের বিপরীতে কর্মরত ৯৯ জন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। শ্যামলী টিবি হাসপাতালে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শওকত হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। Your Excellency, what I want to say on behalf of the people of Bangladesh and on behalf of the government of Bangladesh, I want to express my heartiest appreciation to the American people and to American government, and as the head of representative in Bangladesh in the diplomatic house, I also congratulate and thank you very much, Mr. Ambassador, for this kindful and need-based supply of testing materials and medicine to us to face the tuberculosis problem. The United States has long been a trusted and valued partners in Bangladesh health sector. Our appreciation cannot stop here. We cannot stop saying our appreciation or expressing our gratefulness to the assistance and help of the United States of America. That state, America, always has helped us in our different needs, and we hope it will continue
endless situation to face the different pandemics and different needs they will meet. They will come ahead to help us, which they have been doing for long. We again appreciate their steps. শ্যামলী টিভি হাসপাতালে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। যুক্তরাষ্ট্র হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিলের জানাজা স্থানীয় সময় বৃহস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আগামী 4 মে ঢাকায় পৌঁছাবে মরদেহ। অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। উদ্ধার হওয়া একটি মরদেহের সঙ্গে বৃষ্টির ডিএনএ মিলিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের গোলাম মর্তজা। পশ্চিমবঙ্গের ভোট শেষে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছে বিজেপি। কিছু সংস্থা অবশ্য তৃণমূলকে এগিয়ে রেখেছে। সন্ধ্যা পর্যন্ত রাজ্যটিতে ভোট পড়েছে প্রায় 90%। বুধবার ছিল রাজ্যটির 7 জেলার 124 আসনের ভোট। প্রায় 3,21 লাখ ভোটার 1,448 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন এদিন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। প্রথম দফার মতো বুধবার দ্বিতীয় দফার ভোটেও লম্বা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন পশ্চিমবঙ্গের 7 জেলার ভোটাররা। ভোট কেন্দ্রের বাইরে ভোট থেকেই ছিল দীর্ঘ লাইন। আর কমিশনের বিশেষ ব্যবস্থায় ভোট দিতে দেখা গিয়েছে প্রবীণ ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ভোটারদেরও। দিনভর উৎসবের আবহে ভোট দিয়েছেন ভোটাররা। তবে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটে। সকালে ভোটের অশান্তির ছবি প্রথম ধরা পড়ে হুগলির খানাকুলে। সেখানে আইএসএফ তৃণমূল সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এছাড়াও কোথাও কোথাও ভোট গ্রহণে দেরি হওয়া কিংবা ইভিএমে ভোট দেরি হওয়ার মতো অভিযোগও এসেছে। এদিকে ভোট মিটতেই ভারতের বিভিন্ন সমীক্ষা পরিচালনাকারী সংস্থা এক্সিট পোল প্রকাশ করছে। চাণক্য স্ট্র্যাটেজির সমীক্ষায় বিজেপি 150 থেকে 160 আসনে জয় পাচ্ছে বলে আভাস দিচ্ছে। আর তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন। তবে পিপলস পালসের সমীক্ষায় তৃণমূল এগিয়ে। তারা পেতে পারে 178 থেকে 189টি আসন। বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। পি মার্ক প্রজাপোলের সমীক্ষাতেও তৃণমূলের চেয়ে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। প্রথম দফায় 23 এপ্রিল 16 জেলার 152 আসনে ভোট হয়। এদিন রাজ্যের বাকি 7 জেলায় 142 আসনের ভোট হওয়ার মধ্য দিয়ে 294 আসনের ভোট সম্পন্ন করল নির্বাচন কমিশন। 4 মে একযোগে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ু রাজ্যের বিধানসভার ভোটের ফল প্রকাশ করা হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। পিএসজি বায়ার্নের মতো গোল উৎসব হয়নি অ্যাটলেটিকো আর্সেনাল ম্যাচে। মাদ্রিদের রিয়াল এয়ার মেট্রোপলিটনে স্টেডিয়ামে দু দলের অতি সাবধানী ফুটবলে 1-1 সমতায় শেষ হয় দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ। প্রথমার্ধে দু দলই বেশ সাবধানী ফুটবল খেলে, যার কারণে গোলের সুযোগ তৈরি হয়নি খুব একটা। প্রথমার্ধের শেষ দিকে গোল পায় আর্সেনাল। বক্সের ভেতর ইউকেরেসকে ফাউল করেন অ্যাটলেটিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো। 44 মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন সুইডিশ স্ট্রাইকার ইউকেরেস। বিরতি থেকে ফিরে সমতা আনে স্বাগতিকরা। মার্কোস ইয়োরেন্তে শট বেন হোয়াইটের হাতে নাগালে পেনাল্টি পায় অ্যাটলেটিকো। নিখুঁত শটে বল জালে পাঠান হুলিয়ান আলভারেস। 78 মিনিটে ডি বক্সে হাঙ্গোর চ্যালেঞ্জে আর্সেনালের এভারচি এজে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে মিনিটের রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান তিনি। দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ শেষে পর্যন্ত ড্র হয় 1-1 গোলে। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ছাড়েন আর্সেনাল বস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই ফসল গেছে বাচ্চা বাচ্চা লই আমরা কি করে চলি, সব ধ্বংস হয়ে গেছে। ক্ষতি হয়েছে এই খরচা রাউরের, এটা কইবার মতন না। আমরা পানি নিচুই ধান কাটতেছি। ভারী বৃষ্টি না হলেও থামছে না হাওরের কান্না। পাহাড়ি ঢলে তলিয়ে শত শত হেক্টর ফসলি জমি। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন দিশাহারা কৃষক। 2 বছর ধরে অচলাবস্থার তথ্য কমিশনে নিষ্পত্তির অপেক্ষায় শত শত অভিযোগ। নতুন কমিশন গঠনে বাছাই কমিটি চূড়ান্ত, জানালেন মন্ত্রী। যোগ্যদের নিয়োগের তাগিদ।
এবং একই পরিবারের 7 সদস্যের মাদক সিন্ডিকেট অবৈধ কারবারে গড়ে তুলেছে সম্পদের পাহাড়। নজরদারিতে থাকলেও অধরা চক্রটি অর্থ পাচারের মামলা। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। কাজল, আপনাকে ধন্যবাদ। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।